নমস্কার, আমার 24 আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে আবারও নানা রকম নতুন শেপ নিচ্ছে জাতীয় রাজনীতির সমীকরণ। যেটা জানা যাচ্ছে যে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান। আর এই সময় আমরা দেখছি যে এই রাজ্যে ক্রমশ তাদের শক্তির প্রদর্শন করে চলেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বিজেপি যে টক্কর সেটা প্রত্যেকদিন নতুন মাত্রা পাচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে যে কোথাও কি মোদী বিরোধী অন্যতম ফেস হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যারই পরিপ্রেক্ষিতে এই রাজ্যে তাবড় কেন্দ্রীয় বিজেপি নেতা তারা এসে শক্তি প্রদর্শন করছেন। এইসব নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্র, রয়েছেন অধ্যাপক দেবাশিস সরকার, রয়েছেন শিক্ষক বিজন সরকার এবং আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতে একবার দেখে নিই, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ফের জোট বাঁধার চেষ্টায় বিরোধীরা। টার্গেট 2019 লোকসভা ভোটে মোদীকে সরাতে হাত ধরতেই হবে। সেই লক্ষ্যে ঝাঁপ দেওয়ার আগে রাইসনার লড়াইয়ে চলছে মহড়া সেরে নেওয়ার পালা। একা মোদীর বিরুদ্ধে পেরে ওঠা যাবে না, চাই জোট, বুঝে গেছেন বিরোধীরা। বিধানসভা ভোটে জোট হয়েছে নোটবন্দি, ইভিএম এর মতো ইস্যুতেও। এবার সামনে রাষ্ট্রপতি নির্বাচন। অসুস্থ শরীরেও মাঠে নেমে পড়েছেন সোনিয়া গান্ধী। কথা বলছেন নানা দলের সঙ্গে, বার্তালাপ চালিয়ে যাচ্ছেন রাহুলও। রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সব বিরোধী দলের পক্ষ থেকে সর্বসম্মত প্রার্থী দাঁড় করাতে চাইছেন সোনিয়া। কংগ্রেস সূত্রে খবর, 7-10 দিনের মধ্যেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী এবং এম.কে. স্ট্যালিনের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যেই সোনিয়া গান্ধীর সঙ্গে নীতিশ কুমার, সীতারাম ইয়েচুরি, শরদ পাওয়ার, ওমর আবদুল্লাহ, লালু প্রসাদ, মুলায়ম সিং যাদবের কথা হয়েছে। শরদ পাওয়ার, অখিলেশ যাদবদের সঙ্গে এক দফা কথা সেরে রেখেছেন রাহুল গান্ধীও। বিজেডি, এডিএমকে এমনকি শিবসেনাকেও পাশে পাওয়ার আশা ছাড়ছে না কংগ্রেস। সকলের সঙ্গে প্রাথমিক কথা হয়ে গেলে সবাইকে নিয়ে বৈঠক ডাকতে পারেন কংগ্রেস সভানেত্রী। রাজনৈতিক মহল বলছে, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত প্রার্থী দেওয়ার চেষ্টা উপলক্ষ মাত্র, আসল টার্গেট 2019। বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রপতি নির্বাচনের যে অঙ্ক, তাতে বিরোধীদের পক্ষে তাদের প্রার্থীকে জিতিয়ে আনা কঠিন। কিন্তু সকলে মিলে সর্বসম্মত প্রার্থী দাঁড় করিয়ে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীকে ধাক্কা দিতে চাইছে তারা। রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত প্রার্থী দাঁড় করাতে পারলে লোকসভা ভোটে মোদী বিরোধী জোট গঠনের কাজটাও এগিয়ে থাকবে। কোনো আড়াল না রেখে লক্ষ্যটা পরিষ্কার করে দিয়েছেন লালু প্রসাদ যাদব। দাবি করেছেন 2019-এ বিহারের মতো জাতীয় স্তরেও তিনি মোদী বিরোধী জোট তৈরি করে দেখাবেন। বাংলায় তৃণমূল বিজেপি সংঘাত তুঙ্গে, ক্রমশ জাঁকিয়ে বসছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহল বলছে 2021-এর দিকে তাকিয়ে 2019-এই দিল্লির মসনদ থেকে বিজেপিকে সরাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী বিরোধী জোট গঠনের লক্ষ্যে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন তিনি। সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য খোলাখুলি ডাক দিয়েছেন। মমতার সঙ্গে ইতিমধ্যেই নবীন পট্টনায়কের কথাও হয়েছে। সব হাত করে, সিবিআই, ইডি সবকিছু হাত করে ভাবছেন সবাইকে করবেন কাট। আমি বলে দিই, ওই একটা বছর ওরা দেবে সাথ, আর তারপর আপনারা বিদায় নেবেন ভারতবর্ষ থেকে। 2019-এ আপনারা আসবেন না, জেনে রাখবেন। তোমারে বদি বেজে গোকুলে বাড়িছে সে। রাষ্ট্রপতি নির্বাচনে এপিজে আব্দুল কালামকে সমর্থন করেছিল বিরোধীরা। এবার যাতে এমন কিছু না হয় সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সোনিয়া গান্ধী। কট্টর মোদী বিরোধী অন্যান্য অকংগ্রেসী দলও মাঠে নেমে পড়েছে। রায়সিনায় কে যাবেন সেই লক্ষ্য সামনে থাকলেও আসল কারণটা যে পিছনে, লোককল্যাণ মার্গের বর্তমান বাসিন্দাকে বাড়ি ছাড়া করা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমি বিশ্বপ্রিয় বাবুর কাছে প্রথম আসবো। বিশ্বপ্রিয় বাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটা কথা বলেছেন যে নবীন পটনায়কের সঙ্গে কথা বলবে না, এটা চায় বিজেপি। এর আগে আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে তাকে নাকি একজন দূত এসেছিলেন যিনি বলেছিলেন যে কংগ্রেসের সঙ্গে কোনোভাবেই কথা নয়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে অন্যতম বিরোধী ফেস হয়ে উঠছেন, এইটা থেকে কি আপনারা আতঙ্কিত? সেই জন্য কি এত সর্বশক্তি দিয়ে বাংলায় ঝাঁপাচ্ছেন? আমরা বিন্দুমাত্র আতঙ্কিত নই। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ডিমনিটাইজেশনের ফলে উনি চেষ্টা করেছিলেন বিরোধীদেরকে একাট্টা করতে পারেননি। এর আগে আমরা বহু বছর ধরে রাজনীতি অনেক দিন ধরে করছি, থার্ড ফোর্স বহুবার তৈরি হওয়ার চেষ্টা হয়নি, এবং এটাও যে প্রচেষ্টা হচ্ছে এটাও সফল হবে না। সেজন্য মমতা ব্যানার্জি ফেস হয়ে উঠছেন, মোদির বিরোধী ফেস হয়ে উঠছেন, একদম বিন্দুমাত্র আমরা চিন্তা করছি না। আমরা এটাকে ধর্তের মধ্যেই নিয়ে আসছি না।
দ্বিতীয়ত যেটা, যে আজকে যেটা উনার যে মানে বক্তব্য যা কদিন ধরে দেখতে পাচ্ছি, তাতে উনি ভয় পেয়েছেন। ভয় পেয়েছেন মানে বিজেপিকে উনি আজকে খুব মানে ভয় পাচ্ছেন, বাংলায় বিজেপির উত্থানকে, আর সেই কারণেই এই সব কথাবার্তা বলছেন, উল্টোপাল্টা কাজও হচ্ছে। উনি তো বলছেন 2019-এ দেশ থেকেই বিতাড়িত হবেন আপনারা। 2019-এ হবে কি 2039-এ হবে সেটা তো পরের ব্যাপার। উনি তো ইউপির আগে, ইলেকশনের আগে বললেন বিজেপি এই যে ইলেকশন হচ্ছে সব ইলেকশনে গোহারা হারবে। উনি তো ইউপিতেও গেছিলেন ডিমনিটাইজেশন নিয়ে, একদম হেরে ভূত হয়ে যাবে, উল্টো রেজাল্ট হলো। আর মজার ব্যাপার, উনি যাকে যখন ধরেন, যাকে আশীর্বাদ দেন, তারই সর্বনাশ হয়। তো আমি এখানে ওমপ্রকাশ বাবুর কাছে আসবো। ওমপ্রকাশ বাবু, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, তাকে কাছে টানার চেষ্টা করছেন খুব ইন্টারেস্টিংলি, কারণ 2012-এ আমরা দেখেছিলাম যে তখন আপনাদের ইউপিএ টুকে সাপোর্ট দিত তৃণমূল কংগ্রেস, কিন্তু একটা বোন অফ কন্টেনশন তৈরি হয়েছিল এই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মুহূর্তে অপরিহার্য? 2012 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএর মনোনীত প্রার্থীকেই ভোট দিয়েছিলেন, প্রণববাবুকেই ভোট একটা দিয়েছিলেন। সমস্যাও তৈরি হয়েছিল তাই নিয়ে। আমাদের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় এটা চিরাচরিত প্রথা, এটা গ্রেট ব্রিটেনের সময় থেকে সেখান থেকে চলে আসছে, এবং গত 70 বছর ধরে তার ভরি ভরি উদাহরণ আছে, যে যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে তাদের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে সমন্বয় সাধন করবে, কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক বোঝাপড়া করবে, এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক জোট সৃষ্টি করবে। এবং এইরকম প্রচেষ্টা ভারতবর্ষে বহুবার হয়েছে। বিজেপি এই প্রচেষ্টার সঙ্গে 1977 সাল থেকে যুক্ত। এই পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটেও আমরা দেখেছি যে এখানে বিজেপি, সিপিআইএম তারা এক মঞ্চে আসতে কোনো এক সময় বাধ্য ছিলেন। আজকে স্বীকার করতে হবে যে বিজেপি সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রেক্ষাপটকে যদি আপনি দেখেন, যে যেভাবে ভোটটা কাউন্ট করা হয়, সেই দিক দিয়ে দেখতে গেলে বিজেপি এবং তার সহযোগী দলগুলির কাছে একটা বিশাল বড় জায়গা, স্বস্তির জায়গায় তারা রয়েছেন। এবং সেই জন্য জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা অতি অবশ্যই আমাদের প্রচেষ্টা করব যে সমস্ত রাজনৈতিক দল যারা বলছেন বা যারা বিশ্বাস করেন বিজেপির রাজনীতির বিরুদ্ধে তাদের অবস্থানটাকে স্পষ্ট করবার মধ্য দিয়ে জাতীয় কংগ্রেসের সঙ্গে সমন্বয় সাধন করতে পারেন। আমরা যেমন কি আম আদমি পার্টির সাপোর্টও এক্সপেক্ট করব, আমরা সেইভাবে সিপিআই সিপিএম এর সাপোর্ট এক্সপেক্ট করছি। আমি আসবো, আমি দেবেশিস বাবুর কাছে আসবো, তার আগে আমি একটু বিজন বাবুর কাছে যাব। বিশ্বপ্রিয় বাবুরা বলছেন যে না, বরং মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। ওমপ্রকাশ বাবুরা বলছেন যে না, এটা তো রুটিন, সমস্ত বিরোধী দলগুলোকে কাছে টানার চেষ্টা, মমতা বন্দ্যোপাধ্যায় অপরিহার্য এমনটা নয়। না, আমি সেটা বলিনি, কিন্তু সবাই গুরুত্বপূর্ণ, সেটা তো বোঝা যাবে যে তারা কি চাইছেন। কেন্দ্রের শাসন ক্ষমতায় বিজেপি রয়েছে, বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব কিছুদিন আগে কিন্তু তাদের সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক করেছে। সেই বৈঠকে প্রকাশ্যে আসুক আর না আসুক, তার মধ্যে নিশ্চিতভাবে রাষ্ট্রপতি নির্বাচন একটা বড় ফ্যাক্টর ছিল। এবার যারা বিরোধী দল, কেন্দ্রীয় দল হিসাবে রাজনৈতিকভাবে সর্ববৃহৎ দল, বিরোধী দল হিসাবে কংগ্রেস রয়েছে। কংগ্রেসের এই কাজ, এটা তো সাধুবাদযোগ্য, তার কারণ বিরোধী দলগুলোকে সিম্পল প্রশ্নটা যে কোথাও কি আমরা এই দুটোকে রিলেট করব, যে যখন বিরোধী শক্তিগুলো জাতীয় স্তরে তারা নিজেদের মধ্যে জল মাপার কাজটা করছে, এই রাজ্যে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে টক্করটা প্রত্যেক দিনের, সেটা নতুন মাত্রা পাচ্ছে। না, এটা কিন্তু আপনাদের ইউনিক কন্ট্রিবিউশন, এটার সঙ্গে আমি একদমই সহমত পোষণ করি না। তার কারণ বিজেপির 2জন এমপি আর 3জন এমএলএ নিয়ে বিরোধী দল, খাতায় কলমে এই রাজ্যের বিরোধী দল কংগ্রেস, তৃতীয় স্থানে বাম, এইখানে কিছু, কিন্তু প্রত্যেকটা বক্তব্যে তৃণমূল কংগ্রেস নেতারা ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায় তো তার সিংহভাগটা ব্যয় করছেন বিজেপির উদ্দেশ্যে। রাজনৈতিক বাকযুদ্ধ এই দিয়ে কিন্তু প্রমাণ করে না কোন কারা বিরোধী দল। এটা হতে পারে যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে তারা বক্তব্য রাখছেন, এটা দিয়ে কিন্তু মানে রাজনীতি হয়।
কথার পৃষ্ঠে কথা আসতে পারে, কিন্তু এ দিয়ে বিরোধিতা হয় না। বিজেপির যা পরিস্থিতি, একটা ছোট্ট পাত্রে যদি জল রাখেন, কিছু পুঁটি মাছ ছেড়ে দেন, সেটা যেমন লাফায়, পুকুরে ছেড়ে দেওয়ার পর পুঁটি মাছকে খুঁজে পাওয়া যাবে না। দেবাশিসদার কাছে আমি বিশ্বপ্রিয়তার রিয়াকশন না নিয়ে এটা থেকে যেতে পারছি না, যে তুলনাটা টানলেন বিজনবাবু। বিজনবাবুর বিষয় হচ্ছে উনি অনেক বোঝেন মনে হয় আমার। ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর এখন সবচেয়ে বৃহত্তর দল। এক। দ্বিতীয় কথা, ওম প্রকাশ দাও বলেছেন যে এখন রাজনৈতিক যে সমীকরণ, তাতে ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল বিজেপি। মানে ভোটের অঙ্কে, ইলেকশন, ভোটের অঙ্কে এমএলএ, এমপি, আজকে জেলা পরিষদের মেম্বার বা পঞ্চায়েতের মেম্বার বা সর্বভারতীয় সভাপতি যার বাড়িতে গিয়ে ভাত খাচ্ছেন, তিনি তার এক সপ্তাহের মধ্যে গিয়ে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। কৈলাস বিজয়বর্গীয় তিনি চলে আসছেন অমিত শাহর নির্দেশে, তিনি এসে এখানে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। খুব ভালো প্রশ্ন করেছে মৌপিয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপিকে যে এখনই বললো না যে পুঁটি মাছের মতন ছেড়ে দিয়েছে, লাফাচ্ছে, কতটা ভয় পেয়েছে যে আজকে যেদিন অমিত শাহকে খাওয়াচ্ছিল ভদ্রমহিলা, তার মানে ছবি এই টিভিতেই এসছে, আর কালকে যখন যোগদান করাচ্ছে এখন আমরা দেখাচ্ছি তারও ছবি এসছে। দুটোর শুধু আপনারা দুটো ফেস যদি দেখা যায় যে মানুষকে ভয় দেখিয়ে কি করা যায়। পশ্চিমবাংলায় আইনের শাসন নেই, পশ্চিমবাংলায় আইন আজকে শেষ হয়ে গেছে। একটা লাইন, রাহুল গান্ধী যখন দলিতের বাড়িতে রাত কাটিয়েছিলেন, তখন কিন্তু বিজেপির নেতৃত্ব তাকে কটাক্ষ করেছিলেন। আর আজ যখন অমিত শাহ এই দলিতের বাড়িতে গিয়ে খাচ্ছেন, সেটা নিয়ে বিজেপি রাজনীতি করছে। সন্ধ্যেবেলায় আমরা দেখেছি 5 স্টার না কি স্টার, আমি জানি না, ইকুয়েশনটা এখানেও খুব ইন্টারেস্টিং, কারণ রাহুল গান্ধীর সিরিয়াস আলোচনা করি আমরা ন্যাশনাল পলিটিক্সের। বিজেপি সরকার, আমি একটু দেখি যে কৈলাস বিজয়বর্গীয় তিনি আজকে অভিযোগ করেছেন যে পুলিশের ভূমিকা সেটা প্রশ্নের ঊর্ধ্বে নয়। তৃণমূলের বিরুদ্ধে মাহালি পরিবারকে অপহরণের অভিযোগের পর এবার বিজেপির নিশানায় পুলিশ, আর পুলিশ মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে মাহালি দম্পতিকে তৃণমূলে নিয়ে গেছে, এমনটাই দাবি কৈলাস বিজয়বর্গীয়। गायब हो गए दोनों पति पत्नी, तो हमारे कार्यकर्ताओं ने तलाश किया, उनका मोबाइल नंबर बंद था। थाने पे गए, उनके रिश्तेदारों से पहले पूछा, फिर थाने पे गए, थाने पे रिपोर्ट लिखाई कि ये दोनों गायब हैं, पर थानेदार ने रिपोर्ट नहीं लिखी। रात को 2 बजे तक हमारे कार्यकर्ता थाने पर खड़े रहे, पर FIR दर्ज नहीं की गई। बल्कि मेरा आरोप ये है कि वो पुलिस अधिकारी ने ही डरा धमका कर और चमका कर उनसे कहा कि आप TMC में शामिल हो जाइए, नहीं तो मैं आपको किसी केस में फंसवा दूंगा। हम उसकी जांच कर रहे हैं और उस थानेदार के खिलाफ भी कार्रवाई के लिए हम कोर्ट पे जाएंगे।